সকাল সকাল ঘুম ভাঙতেই শ্রীমতী কিরণবালা খোঁপা বাঁধতে বাঁধতে জানলার বাইরে তাকালেন। অমৃতসরের আকাশে বসন্তের রোদ ঝিকমিক করছে। শালিমার বাগানের ফুলগুলো যেন একটি রক্তবিন্দুর মতো ফুটে আসছে। কিন্তু সেই শান্ত শহরে যে এক অভিশপ্ত দিন এগিয়ে আসছে তা কে জানত। তার স্বামী সুধীরচন্দ্র মুখার্জি কলকাতা থেকে আগত এক নবীন শিক্ষক, সদ্য যোগ দিয়েছেন অমৃতসরের একটি বিশ্ববিদ্যালয়ে। কিরণবালা আর সুধীরচন্দ্র দুজনেই স্বদেশী আন্দোলনের সমর্থক, কিন্তু মুখে বলেন না। 1919 সালের এপ্রিল মাস। ভারত জুড়ে এক অদ্ভুত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রাওলাট আইন নামক কালো আইনের প্রতিবাদে। বাউল গান গাইতে গাইতে কাক আমাদের স্বাধীনতা কেড়ে নিচ্ছে, কিরণবালা বললেন সুধীরকে। সুধীর মাথা নাড়লেন। এই আইনের মানে আমরা আর বিচার পাবো না। বিনা বিচারে যাকে ইচ্ছে ধরে নিয়ে যাবে। শাসকরা আমাদের মানুষের চোখে দেখতে চায় না। সেদিন বিকেলবেলা শহরে গুজব ছড়িয়ে পড়ল ডক্টর সত্যপাল ও সৈফুদ্দিন কিচলু, দুই জনপ্রিয় নেতা ব্রিটিশরা গ্রেপ্তার করেছে। অমৃতসরের মানুষ রাস্তায় নামল। হাজার হাজার জনতা প্রতিবাদ করতে লাগলো। ছোট ছোট মিছিল গড়ে উঠল। রাতের শহরে পুলিশি টহল বেড়ে গেল। আতঙ্ক ছড়ালো। আর্মি ঢুকেছে শহরে। কিরণবালার বুক ধরপড় করতে লাগল। 13ই এপ্রিল, যেদিন রক্ত ঝরেছিল। অধ্যায় 2। 13ই এপ্রিল 1919। পাঞ্জাবের আকাশে ছিল গরমের ছাঁচ, কিন্তু সেই দিনটি ছিল পাঞ্জাববাসীর জন্য একটি উৎসবের দিনেও বৈশাখী। হাজার হাজার মানুষ শহরের নানা প্রান্ত থেকে এসেছিল অমৃতসরে মেলা, ধর্মীয় অনুষ্ঠান ও আত্মীয় স্বজনের সঙ্গে মিলিত হতে। তবে সুধীরচন্দ্রের মনটা শান্ত ছিল না। শহরে সেনাবাহিনী ঢুকে পড়েছে। বাজারে রটনা। কর্তৃপক্ষ হঠাৎ করে জমায়েত নিষিদ্ধ করেছে, কিন্তু এই আদেশ কেউ ঠিকমতো জানে না। এমনকি যারা জানে তারাও তা মানতে চায় না। আমরা কি দাস, বলেছিলেন একজন বৃদ্ধ, যিনি রেল স্টেশনের পাশ দিয়ে যাচ্ছিলেন। কিরণবালা বারবার সুধীরকে বলেছিলেন, তুমি যেও না, আজ আর বাড়ি যেও না, শহর ঠিক নেই। কিন্তু সুধীরচন্দ্র বললেন, আমি শুধু জালিয়াওয়ালা বাগটা ঘুরে আসি। শুনলাম আজ সেখানে এক শান্তিপূর্ণ সভা হচ্ছে সত্যপাল ও কিচলু সাহেবদের গ্রেপ্তারের প্রতিবাদে। জালিয়ানওয়ালাবাগ বাগ ছোট্ট এক চত্বর, চারপাশে উঁচু প্রাচীর ঘেরা। সেই বাগে বিকেল 4টের দিকে জমা হয়েছে প্রায় 20,000 মানুষ। সবাই এসেছে শান্তিপূর্ণভাবে, পরিবারের সঙ্গে, শিশুদের নিয়ে। হঠাৎই শহরে এক কোণে সাইরেন বেজে উঠল। সেনা জওয়ানদের লাইন এগিয়ে আসা শুরু হলো। ব্রিগেডিয়ার জেনারেল রেজিল্যান্ড ডায়ার গম্ভীর মুখে এসে দাঁড়ালেন বাগের প্রবেশদ্বারে। তার সঙ্গে প্রায় 50 জন গুর্খা ও বালুচ সেনা, হ্যান্ড মেশিন গান ও রাইফেল হাতে। কোনো হুঁশিয়ারি না, কোনো ঘোষণা না। ডায়ার আদেশ দিলেন, ফায়ার! তীক্ষ্ণ শব্দে আকাশ কাঁপিয়ে গর্জে উঠল রাইফেল। মানুষ দিক দিক ছুটছে, কেউ পড়ে যাচ্ছে, কেউ মরে যাচ্ছে। বাজার আর্তনাদ, মায়ের কান্না, একসঙ্গে ছুটে আসা ধ্বংসের শব্দ। 6 মিনিটে 1650টারও বেশি গুলি ছোড়া হলো। বাগের এক কোনায় একটি কুয়ো ছিল। প্রায় 120 জন মানুষ আতঙ্কে সেখানে ঝাঁপ দিয়েছিল। কেউ প্রাণে বাঁচেনি। সুধীরচন্দ্র বুঝতে পারলেন কিছু একটা অমানবিক ঘটেছে। তিনিও ভিড়ের মাঝে ছিলেন। একটা গুলি আর কাঁধ ছুঁয়ে গেল, কিন্তু তিনি পড়ে গেলেন একজন আহত বালকের ওপর। সেই ছেলেটি দম ধরেছিল। তার চোখে শুধু বিস্ময়। সুধীর তাকে জড়িয়ে ধরলেন। বাঁচবি ছেলে, আমি তোদের মতো অনেক শিশুর জন্যই বাঁচতে চাই। জালিয়াওয়ালা বাগে পড়ে থাকলো রক্তাক্ত দেহ, কান্না আর মৃত্যু। আকাশে সূর্য তখনও অস্ত যায়নি, কিন্তু সে সন্ধ্যা
অন্ধকারে ডুবে গেল রক্ত মাখা চিহ্নে। অধ্যায় 3, শোক ও প্রতিজ্ঞা। জালিয়ানওয়ালা বাগ তখন এক মৃত্যু পড়ে। সূর্য ডুবে গেছে, আকাশে কেবল নিঃশব্দ অন্ধকার। রাত গভীর হচ্ছে, কিন্তু প্রাচীর ঘেরা সেই বাগে পড়ে রয়েছে শত শত নিথর দেহ। কেউ মা, কেউ শিশু, কেউ আবার সদ্য বিবাহিত যুবক। বাতাসে এখনো বারুদের গন্ধ, রক্ত আর ধুলোর মিশ্রণে এক ঘা চকানো গন্ধ ছড়িয়ে পড়েছে। ব্রিটিশ সেনারা কাউকে সাহায্য করতে দেয়নি। গুলির পর বাগে লাশ পড়েছিল গোটা রাত। আহতেরা পানির জন্য কাঁদছিল, কেউ কেউ মরছিল ধীরে ধীরে। সুধীরচন্দ্র অচেতন অবস্থায় পড়েছিলেন বাগড়ে এক কোনায়। সেই ছোট্ট ছেলেটি, যার নাম ছিল আলতাপ, কোনো মতে বেঁচেছিল। সেই সুধীর হাত ধরে বসেছিল অনেকক্ষণ। ভোররাতে আলতাপ কান্না জড়ালো গলায় বলল, চলুন মাস্টারমশাই, বাড়ি নিয়ে যাই আপনাকে। সারা রাত জেগেছিলেন কিরণবালা। হাড় কাঁপানো উৎকণ্ঠায় জানলার পাশে বসেছিলেন। সুধীরচন্দ্রের কোনো খোঁজ নেই। হঠাৎ এক প্রতিবেশী খবর নিয়ে এলো। গলা শুকিয়ে বলল, জানেন জালিয়ানওয়ালা বাগে কি হয়েছে? গোটা শহর কাঁদছে, সবাই মরে গেছে। কিরণবালার পায়ে নিচে মাটি সরে গেল। চোখের সামনে ছায়ের মতো সুধীরের মুখ ভেসে উঠল। তিনি চিৎকার করে উঠলেন, ওহ ঈশ্বর, তুমি কি ওকে কেড়ে নিয়েছ? কিন্তু সেই মুহূর্তে দরজায় কড়া নাড়ল ছোট্ট এক হাত। দরজা খুলতে দেখা গেল আলতাপ দাঁড়িয়ে আছে, তার গায়ে রক্ত, চোখে ভয়। পিছনে এক আহত ক্লান্ত দেহ সুধীরচন্দ্র। কিরণ ছুটে গেলেন, তার কান্না আর হাসি একসঙ্গে মিশে গেল। পরদিন গোটা অমৃতসর জুড়ে ছিল শোকের ছায়া। দোকানপাট বন্ধ, রাস্তায় লাশ গোনা চলেছে। কেউ কাউকে চেনে না, তবু সবাই একে অন্যকে জড়িয়ে ধরছে। ডায়ার কিছুই বলেনি, কিছুই প্রকাশ করেনি। ব্রিটিশ সরকার চুপ, কিন্তু লোকজনের মুখে মুখে ছড়িয়ে পড়তে লাগলো সেই ঘটনার বিবরণ। এক কৃষক বলল, আমার ছেলে রক্তে ভিজে মরে গেছে, শুধু স্বাধীনতার কথা বলেছিল বলেই। সেদিন থেকেই শোক ধীরে ধীরে প্রতিজ্ঞায় রূপ নিতে লাগলো। প্রতিশোধের অগ্নিসঙ্গীত। বাগড়ে এক কোনায় দাঁড়িয়ে এক যুবক চুপচাপ দেখছিল। তার মুখে কঠিন অভিব্যক্তি, চোখে আগুন। নাম উদ্ধম সিং। তিনি মাটিতে পড়ে থাকা এক শিশুর মৃতদেহ দেখে বললেন, এ রক্ত ভিতে যাবে না, আমি শপথ করছি ডায়ার মরবে আমার হাতে, ব্রিটিশ মাটি হোক কিংবা ভারত। সেই দিনই তার মধ্যে জন্ম হলো এক নতুন আগ্নেয়গিরি। রক্তে লেখা নাম। জালিয়ানওয়ালা বাগের হত্যালীলা শুধু শহর নয়, সমগ্র ভারতকে নাড়িয়ে দিয়েছিল। যে শিশু, যে মা, যে বৃদ্ধ রক্তাক্ত। সুধীরচন্দ্র এখনো পুরোপুরি সুস্থ নন। গুলির ক্ষত ঘা হয়ে গেছে, কিন্তু মনের ভিতর রয়ে গেছে গভীর দাগ। ঘরের এক কোণে বসে আছেন কিরণবালা। এক হাতে কাপড় সেলাই করছেন, অন্য হাতে ব্যান্ডেজ পাল্টাচ্ছেন স্বামীর। কিন্তু তাদের চোখে ভেসে উঠছে একটাই ছবি, রক্ত, কান্না আর সেই নিষ্ঠুরতা। সুধীর বললেন, আমি শিক্ষক, আমার কাজ লেখাপড়া শেখানো, কিন্তু আজ আমি কলমের বদলে তরাল তুলতে চাই। কিরণবালা তার হাতে হাত চেপে ধরলেন, না, তুমি বাঁচবে, কিন্তু যদি সত্যিকারের স্বাধীনতা চাও, তাহলে শিশুদের মনের মধ্যে স্বাধীনতার বীজ বপন করো। যুদ্ধ শুধু রক্ত দিয়ে হয় না, চেতনা দিয়েও হয়। সেই রাতেই সুধীরচন্দ্র শুরু করলেন তার গোপন লেখনী, জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের সত্য বিবরণ, যা একদিন ছড়িয়ে পড়বে ভারতের ঘরে ঘরে। উধম সিং এক নিঃশব্দ আগ্নেয়গিরি। অন্যদিকে উধম সিং অদৃশ্য হয়ে গেছেন অমৃতসর শহর থেকে। পুলিশ তাকে খুঁজছে, কিন্তু তিনি ছদ্মনামে আশ্রয় নিচ্ছেন পাঞ্জাবের গ্রামে, কখনো দুধওয়ালা, কখনো কাঠমিস্ত্রি সেজে।
দিনে তিনি মেহনত করছেন, আর রাতে কেরোসিন ল্যাম্পের আলোয় ব্রিটিশ সেনাবাহিনী ও জেনারেল ডায়ার এবং অমৃতসরের নামানচিত্র আঁকছেন। এক সন্ধে তিনি এক বৃদ্ধ ফকিরের সঙ্গে দেখা করলেন, যিনি ছিলেন কাব্যিক তিনি কিন্তু বিপ্লবী। ফকির বললেন, তুই শুধু অস্ত্র ধরিস না, একদিন ব্রিটিশের মাটিতে দাঁড়িয়ে ওর নামটা মুছে দিস ইতিহাস থেকে। উদ্ধম সিং প্রতিজ্ঞা করলেন, আমি কেবল প্রতিশোধ নেব না, আমি পৃথিবীকে দেখাবো কিভাবে ইতিহাস রক্তে লেখা হয়। ব্রিটিশ সরকার অস্থির। গোয়েন্দা সংস্থা সিআইডি প্রতিটি ঘরে তল্লাশি চালাচ্ছে। বাঙালি, পাঞ্জাবি, মুসলিম, শিখ, যে যাই হোক, যদি স্বাধীনতার কথা বলে তাকেই বিপ্লবী বলে ধরে নিয়ে যাচ্ছে। সুধীরচন্দ্রের স্কুলে গোপনে পাঠানো হয় এক ভারতীয় গোয়েন্দা, যার কাজ হলো যদি কেউ ছাত্রদের মধ্যে রাজনীতি ছড়ায় খোঁজ দাও। কিন্তু সুধীর তখনও শুধু ইতিহাস পড়ান, কিন্তু সেই ইতিহাসে লেখা থাকে ব্রিটিশ কিভাবে শাসন করে আর ভারত কিভাবে ভুলে যায় প্রতিবাদ করতে। উধম সিংয়ের দেশ ত্যাগের সিদ্ধান্ত। 1920 সালের শেষে উধম সিং সিদ্ধান্ত নিলেন ভারত ছাড়বেন। না পালিয়ে বরং প্রস্তুত হয়ে তিনি গিয়েছিলেন মুম্বাই, সেখান থেকে করাচি, আর অবশেষে জাহাজ লন্ডনের উদ্দেশ্যে যাত্রা। কোনো কাগজে তার আসল নাম ছিল না। তিনি তখন পরিচিত শের সিং, উদয় সিং, এমনকি পরে হবেন রাম মোহাম্মদ সিং আজাদ। একটি নাম যেটি হিন্দু, মুসলিম ও শিখকে এক সূত্রে গেঁথে দেয়। এক মধ্যরাতে কিরণবালা জানলার ধারে বসে আছেন, হাতে একটি চিঠি। প্রিয় মাস্টারমশাই, আমি লন্ডনের উদ্দেশ্যে রওনা দিলাম। আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকলে তা শুধু ভারত মাতার জন্য। আপনার ছাত্র। লন্ডনের আকাশ সাদা কুয়াশে ঢাকা। 1934 সাল। ঠান্ডা ধূসর এই শহরে হাজার হাজার মাইল দূরে এক পাঞ্জাবি যুবক দিনের পর দিন কাজ করছে, কিন্তু তার মনে একটাই চিন্তা, জালিয়ানওয়ালাবাগের বদলা। তিনি তখন রাম মোহাম্মদ সিং আজাদ এই নামে পরিচিত। এই নাম ছিল প্রতীক। রাম হিন্দু, মোহাম্মদ মুসলিম, সিং শিখ, 3 ধর্মের একতা। আর আজাদ সেটা তার পরিচয়। তিনি মুক্ত, স্বাধীন, কিন্তু প্রতিশোধের দাস। দিনে দিনমজুর, কখনো কারখানার মিস্ত্রি, আবার কখনো রেস্তোরাঁয় থালা ধোয়া। রাতে ভারতের বিপ্লব দল, গাদ্দার পার্টি, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সাথে গোপন যোগাযোগ। তিনি লন্ডনে ব্রিটিশ ইন্ডিয়া অফিস, পার্লামেন্ট ও মাইকেল ও ডায়ারের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। জেনারেল রেজিনাল্ড ডায়ার জালিয়ানওয়ালা অসুস্থ হয়ে পড়েন। 1927 সালে তার মৃত্যু হয়, কিন্তু উদ্যমের লক্ষ্য ছিলেন অন্য ব্যক্তি, স্যার মাইকেল ও ডায়ার। তিনি তখন ছিলেন পাঞ্জাবের লেফটেন্যান্ট গভর্নর। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের মূল পরিকল্পক। উধম বিশ্বাস করতেন ডায়ার অস্ত্র চালিয়েছিল, কিন্তু আদেশ ছিল ডায়ারের। ওই আসল খুনি। 1939 সালের দিকে উধম নিজের পরিচয় গোপন রেখে কিনলেন একটি রিভলভার 38 ক্যালিবার। লন্ডনের বাঙালি বিপ্লবী কমিউনিটিতে সে খবর অনেকের অজানা ছিল না। কেউ কেউ বলতো ও মিছিল করে না, চিৎকার করে না, কিন্তু ওর চোখে আগুন, ও কিছু একটা করবে। একদিন কাগজে বিজ্ঞাপন দেখলেন, ইন্ডিয়া হাউসে একটি সভা হবে, বক্তা স্যার মাইকেল ও ডায়ার, স্থান কাক্সটন হল, লন্ডন, তারিখ 13 মার্চ 1940। তারিখ দেখে উধমের বুকের ভিতর কেঁপে উঠল। ঠিক 21 বছর আগে এই মার্চ মাসেই কিচলু সত্যপালকে গ্রেপ্তার করা হয়েছিল, আর সেই শুরু এবং এভাবে শেষ। 13 মার্চ 1940, কাক্সটন হল ভর্তি মানুষ, ইংরেজ, ভারতীয়, ব্রিটিশ ঊর্ধ্বতন কর্মকর্তা সবাই এসেছেন শুনতে ও ডায়ার কি বলবেন। উধম সিং প্রথম সারিতে বসছেন, শান্ত ও অপ্রতিরোধ, একদম নিঃশব্দ। সভা শেষ হওয়ার ঠিক পরে তিনি উঠে দাঁড়ালেন, রিভলভার বের করে সামনে গিয়ে 2টি গুলি ছুড়লেন, একদম বুকের মাঝখানে।
মাইকেল ও ডায়ার মাটিতে লুটিয়ে পড়লেন। মৃত্যু হল ভর্তি মানুষ আতঙ্কে ছুটোছুটি করল, কিন্তু উধম পালালেন না। তিনি দাঁড়িয়ে থাকে চিৎকার করে বললেন, এটাই আমার প্রতিশোধ। আমার দেশ রক্ত ঝরিয়েছিল, আজ আমি সেই রক্ত ফেরত দিলাম। ব্রিটিশ পুলিশ তাকে ধরে নিয়ে গেল। বিচার চলল মাসের পর মাস। জেরা, আদালত, আইনজীবী সবাই হলো। তিনি বলেন, আমি এক ভারতীয়, আমার দেশের শিশুদের রক্ত ঝরেছে, আমি কোনো অপরাধ করিনি, আমি ন্যায় বিচার করেছি। 31শে জুলাই 1940 লন্ডনের পেন্টন ভিলে জেলে ফাঁসি হলো উধম সিংয়ের। ভারতে তখন কিরণবালা সিঁড়ি ধাপে বসে আছেন, হাতে এক পত্রিকা, ইন্ডিয়ান শট ও ডায়ান ইন লন্ডন, জালিওয়ালা অ্যাভেঞ্জ। চোখে জল, কিন্তু মুখে হাসি। আমার ছাত্র সত্যি এক ইতিহাস লিখে গেল, রক্তে, সাহসে এবং সম্মানে। 1940 সালের 31শে জুলাই পেন্টন ভিলে জেলের ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে উধম সিং বলেছিলেন, আমি মরছি না, আমি ভারতের স্বাধীনতার ভিত গেঁথে দিয়ে যাচ্ছি। তার মৃত্যুর খবর যখন পাঞ্জাব পৌঁছল, তখন স্বরের বাতাস ছড়িয়ে পড়ল এক নিঃশব্দ বজ্রনিনাদ। এক যুবক একা বিদেশের মাটিতে ব্রিটিশ সাম্রাজ্যের বুকে গুলি চালিয়ে হত্যা করল সেই মানুষটিকে, যিনি জালিয়ানওয়ালা হত্যাকাণ্ডের পরিকল্পক ছিলেন। এটা ছিল প্রতিশোধ নয়, এটা জাতির ঘুম ভাঙার ঘণ্টাধ্বনি। মহাত্মা গান্ধী সংবাদপত্রে পড়ে থমকে গেলেন, চোখ বন্ধ করে গভীর হয়ে বললেন, আমি হত্যার পথে বিশ্বাসী নই, কিন্তু উধম সিং যা করেছে তার একটি যুগের বেদনার বহিঃপ্রকাশ। তিনি আরও বলেছিলেন, এটা শুধু এক ব্যক্তির মৃত্যু নয়, এটা ভারতবর্ষের আহত আত্মার চিৎকার। একটি গোপন চিঠি শান্তিনিকেতন থেকে লেখা হয়েছিল। এই যুবক একাই মৃত্যুকে আলিঙ্গন করল। সে ভারতীয় চেতনার নতুন প্রতীক। তার রক্তে লেখা হলো ইতিহাসের এক পৃষ্ঠা, যা অনন্তকাল বেঁচে থাকবে। নেতাজি তখন বিদেশে। খবর শুনে তিনি বলেছিলেন, উধম সিং এর মৃত্যু নয়, এটা ভারতের বিজয় সঙ্গীত। আমরা যখন আজাদ হিন্দ ফৌজ গঠন করব, আমরা তার নামেই প্রতিজ্ঞা নেব। ভারতের প্রতিটি শহরে উধম সিং এর ছবি ছড়িয়ে পড়ল। শিক্ষা প্রতিষ্ঠান, কিশোর সংঘ, যুব সমাজ, সবার মধ্যে এক নতুন উদ্দীপনা। লোকজন বলছিল, শহীদ ভগৎ সিং এর পরে এবার উধম সিং, ভারত জেগে উঠেছে, এবার জয় হবেই। ব্রিটিশ সংসদে তখন আতঙ্ক, অস্বস্তি। প্রশ্ন উঠল, আমরা যদি ভারতের উপর এত অত্যাচার করি, তবে এর শেষ কোথায়? কিন্তু কিছু ব্রিটিশ নেতাই বলেছিলেন, একটি স্বাধীন জাতি গঠনের সময় এসেছে। সুধীরচন্দ্র এখন বৃদ্ধ, চোখে মোটা চশমা, হাতে লাঠি। পাশে বসে আছেন কিরণবালা, রোদে শুকনো চুল উঠছে বাতাসে। এক ছাত্র এসে বলল, মাস্টারমশাই, আপনি উধম সিংকে চিনতেন তো? সুধীরবাবু মাথা তুলে চেয়ে থাকলেন কিছুক্ষণ, তারপর ধীরে বললেন, চিনতাম না শুধু, আমি ওকে মানুষ করেছিলাম। কিন্তু ওই আমাকে একবার মানুষ করে দিয়ে গিয়েছে। আমার ছাত্র নয়, ও ছিল আমার শিক্ষক। উধম সিংহে মরে গেছেন ঠিকই, কিন্তু আমার রক্তে রাঙা বসন্ত আজও জ্বলছে প্রতিটি ভারতীয় হৃদয়ে।